পাখি তার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল। পাখির বাবা মা দুজনেই অনেক লম্বা ছিল এবং পাখিও তার বয়সে যে কোনো ছেলে মেয়েদের থেকে অনেক বেশি লম্বা ছিল। ছোটবেলা থেকেই পাখির উচ্চতার কারণে তার খুব কমই বন্ধু ছিল। স্কুল কলেজে পড়ার সময় পাখি তার বান্ধবীদের বয়ফ্রেন্ডের সঙ্গে দেখলে খুবই রাগ করত। এখন সে বিবাহযোগ্য ছিল, কিন্তু তার উচ্চতার কারণে তার বিয়ে হচ্ছিল না। এই নিয়ে সে সারাক্ষণ চিন্তা করতে থাকতো। একদিন, বাবা মা, তোমরা কি আমার বিয়ের ব্যবস্থা করবে না? নাকি তোমরা ভুলে গেছো যে তোমাদের একটা মেয়ে আছে আর যার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে? তোমাদের তো আমাকে নিয়ে কোনো চিন্তাই নেই। আমার আর এসব ভালো লাগছে না, আমি বলে দিচ্ছি কিন্তু। ছি 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 ছি, সাত সকালবেলা ঘুম থেকে উঠে বাবা মায়ের সামনে এসে বিয়ের কথা বলতে তো লজ্জা করছে না? এই শিক্ষা দিয়েছি তোকে? এই শিক্ষা নিয়ে তুই সংসার করার স্বপ্ন দেখিস? লজ্জায় আমার নাক কাটা যাচ্ছে। শ্বশুর বাড়িতে গেলে তো পরের দিনই তোকে ফিরিয়ে দিয়ে যাবে। কোথায় শ্বশুর বাড়ি? কার শ্বশুর বাড়ি? তোমরা তো আমার বিয়ের কথা ভাবো না। ছোটবেলা থেকে আজ পর্যন্ত একটা বয়ফ্রেন্ডও বানাতে পারলাম না। আমার সব বান্ধবীদের বিয়ে হয়ে গেছে। এরপরে আমি বুড়ি হয়ে গেলে বয়ফ্রেন্ড তো দূরের কথা, সম্বন্ধ করেও আমার বিয়ে দিতে পারবে না। বুড়ি হয়ে গেলে সম্বন্ধ পাওয়া তো দূরের কথা, এখনই বা কজন তোর বাড়ির সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে শুনি? এই বলে রীতা দেবী আর মানিক বাবু হাসতে থাকেন। বিয়ে যখন হওয়ার ঠিকই হবে, আর এসব সবই তো উপরওয়ালার হাতেই। উনি যতদিন না চাইছেন ততদিন কিছুই হচ্ছে না। আর তোর হাইট নিয়ে অত ভাবতে হবে না। তোর মা যেমন আমাকে পেয়েছে, তুইও ঠিক কাউকে না কাউকে পেয়েই যাবি। একটু ধৈর্য ধর মা। আমি আর ধৈর্য ধরতে পারছি না বাবা। আমার বন্ধুরা আমার সামনে যতই আমাকে সান্ত্বনা দিক না কেন, আমি জানি আমার আড়ালে ওরা আমাকে নিয়ে হাসাহাসি করে। আমি আর কারোর হাসির পাত্রী হতে চাই না। আমার বিয়ের ব্যবস্থা করো। ছেলের গায়ের রং, উচ্চতা, ওজন, কাজ কিছুতেই আমার কোনো আপত্তি নেই। শুধু একটা ভদ্র ছেলে খুঁজে দাও। তাদের মেয়ে বিয়ে নিয়ে এমন দুশ্চিন্তায় আছে দেখে রীতা দেবী এবং মানিক বাবু খুবই চিন্তায় পড়ে। তারা অনেক সম্বন্ধ দেখতে থাকে। একদিন তারা দুজনেই বাজার থেকে বাড়ি ফিরছে। এমন সময় মানিক বাবু খুবই অসুস্থ বোধ করে এবং রাস্তায় মাথা ঘুরে পড়ে যায়। রীতা দেবী একা কি করবে বুঝতে না পেরে অনেকের কাছে সাহায্য চাইলেও কেউ তাকে সাহায্য করে না। তখনই সেখানে তুহিন নামে একজন বেটে ছেলে আসে এবং তাদেরকে নিজের গাড়ি করে হসপিটালে নিয়ে যায়। হসপিটাল থেকে যাওয়ার সময় ছেলেটি নিজের নাম্বার রীতা দেবীকে দিয়ে দেয় আর বলে যায় কোনো রকম দরকার পড়লে তাকে যেন ফোন করা হয়। এভাবে বেশ কয়েকদিন কাটে। একদিন পাখিদের বাড়িতে ঘটক মশাই এসে বলে, অনেক তো সম্বন্ধ দেখলাম মানিক বাবু। সবাই আপনার মেয়েকে পছন্দ হলেও তার উচ্চতার কথা শুনেই সবাই না করে দেয়। কি করা যায় বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত লম্বা তো আমি খুব কম ছেলেকেই দেখেছি। যেখানে ও তো মেয়ে, ভালো সম্বন্ধ পাওয়া খুব কঠিন কাজ, বুঝেছেন? এই বলে ঘটক মশাই সেখান থেকে চলে গেলে মানিক বাবু আর রীতা দেবী দুজনেই খুবই চিন্তায় পড়ে। আমার মেয়েটা এতই চিন্তায় পড়ে গেছে যে সে নিজে থেকেই বলছে তার ছেলের রং, উচ্চতা, ওজন, কাজ কোনো কিছুতেই সমস্যা নেই। আর তারপরেও আমরা ওকে একটাও ছেলে খুঁজে দিতে পারছি না। মানিক বাবুর কথা শুনে রীতা দেবীর হঠাৎই তুহিনের কথা মনে পড়ে যায়। পাখি তো বলছে ছেলের রং, উচ্চতা এসব কিছুতেই ওর আপত্তি নেই। তাহলে চাই তুহিনকেই ফোন করি। হে উপরওয়ালা, তুমি দেখো তুহিন যেন বিবাহিত না হয়। এই বলে রীতা দেবী তুহিনকে ফোন করে আর জানতে পারে তুহিন বিবাহিত নয়। তুহিনেরও মেয়ের উচ্চতা নিয়ে কোনো অসুবিধা না থাকায় রীতা দেবী আর মানিক বাবু তুহিনের মায়ের সঙ্গে কথা বলে পাখি এবং তুহিনের বিয়ে ঠিক করে দেয়। পাখিও জেনে খুবই খুশি হয় যে সেই ছেলেটা তার বাবা মাকে বিপদ থেকে রক্ষা করেছিল। তারা বিয়ের আগে একে অপরের সঙ্গে অনেকবারই ফোনে এবং ভিডিও কলে কথা বলেছিল, কিন্তু কখনোই কেউ কারোর উচ্চতা বুঝতে পারেনি। বিয়ের দিন প্রথমবারই পাখি তুহিনকে দেখতে পায়। আরে তুহিন, তুমি বসে আছো কেন? উঠে দাঁড়াও। বিয়ের দিন বউ দাঁড়িয়ে আছে আর বর এভাবে বসে থাকলে চলে? লোকে কি বলবে? ছবি ভালো আসবে না। তুমি উঠে দাঁড়াও। আরে বাবা, আর কত দাঁড়াবো? দাঁড়িয়েই তো আছি। এর থেকে বেশি আবার কি করব? বিয়ের দিন এভাবে কেউ মজা করে? এমনিতেই এই গরম, এসব ভারী ভারী জামা কাপড় পরে আমি বিরক্ত হয়ে যাচ্ছি, আর তুমি আমাকে আরো বিরক্ত করছো।
না রে বাবা, আমি তোমাকে বিরক্ত করছি না, আমি সত্যিই দাঁড়িয়ে আছি। মানে তুমি এত বেটে, এতটা? মা তো আমাকে কিছু বলেনি। মা শুধু বলেছিল তুমি খুব ভালো, এই ওই আরো কত কি, কিন্তু তুমি যে এত বেটে তা তো মা আমাকে কখনো বলেনি। মা কিন্তু এটা ঠিক করেনি আমার সঙ্গে। আমি মায়ের একমাত্র মেয়ে, আর মা আমাকে এভাবে ঠকালো। পাখি সেই মুহূর্তে কিছু করতে পারে না, তাই তার ইচ্ছা না থাকলেও তুহিনকে বিয়ে করতে হয়। বিয়ের দিন থেকেই সে অকারণে তুহিনকে অপমান করতে থাকে, এমনকি সে তুহিনকে নিজের ঘরেও থাকতে দেয় না। তুমি আমার বাড়িতে এসে আমার ঘর থেকে আমাকেই বের করে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, তুমি এটারই যোগ্য। একবারও তুমি নিজের হাইটের কথা আমাকে বলনি। আমি কি দোষ করেছিলাম যে তুমি আমার জীবনটা এভাবে বরবাদ করে দিলে? তোমার আমাকে দেখে মনে হয় যে আমি কখনো তোমার মতো ছেলেকে পছন্দ করতে পারি? আমার হাইট দেখেছো তুমি? তোমার মতো চারজন একজনের ওপর আরেকজন দাঁড়ালে আমার সমান হবে। তুমি আমাকে এইভাবে অপমান করছো পাখি? তোমার মা তো সব জানতো, এমনকি তোমার বাবাও। তারা যে তোমাকে এসব কিছুই বলেনি আমি বুঝবো কি করে? আমি ভেবেছিলাম তুমি সব জন্যই আমার সাথে বিয়ে করেছো। আমার মতো বেটেদের এমনই ভাগ্য হয়, তোমার এতে কোনো দোষ নেই। এই বলে তুহিন সেখান থেকে চলে যায়। তুহিনকে এত দুঃখ পেতে দেখেও পাখির মন গলে না। সে রাগে ফুঁসতে থাকে এবং রেগে গিয়ে সে তার মাকে ফোন করে জানতে চায় যে সে এরকম কেন তার সঙ্গে করেছে। এত ভালো ছেলে পেয়েছিস, তাও তোর সমস্যা হচ্ছে? তুই তো বলেছিলি যে ছেলের গায়ের রং, উচ্চতা, ওজন কোনো কিছুতেই তোর কোনো প্রবলেম নেই। তাহলে এখন কি হলো হঠাৎ? ভালো বর পেয়েছিস, ভালো শ্বশুরবাড়ি পেয়েছিস, হেলাই হারিয়ে ফেলিস না। এই বলে রীতা দেবী ফোন রেখে দেয়। পাখি বুঝে পায় না সে এবার কি করবে। তার কোনোভাবেই তুহিনকে পছন্দ হচ্ছিল না। তাকে সামনে থেকে দেখলেই পাখির খুবই রাগ হতো, কিন্তু তুহিন সবসময় চেষ্টা করত পাখিকে খুশি রাখার। পাখির যাতে খেতে বসতে অসুবিধা না হয় তাই সে পাখির সুবিধা মতো চেয়ার বানিয়ে দেয়। তার ঘরের খাট বদলে লম্বায় বড় খাট নিয়ে আসে। পাখি লম্বা বলে শাড়ি পরে কুচি ধরতে তার অসুবিধা হয়, তখনও তুহিন তাকে সাহায্য করে। আবার অনেক সময় টুলের উপর উঠে দাঁড়িয়ে পাখির চুল থেকে ক্লিপও খুলে দেয়, কিন্তু পাখির কিছুতেই মন ভোলে না। সবসময় আমার পেছন পেছন কেন ঘোরো বলো তো? আমি কি তোমাকে বলেছি আমাকে সাহায্য করার জন্য তোমাকে লাগবে? নিজের লিমিটে থাকার চেষ্টা করো, বুঝলে? আমার তোমাকে দেখলেই রাগ হয়। সারা জীবনে একটাও বয়ফ্রেন্ড বানাতে পারিনি। ভেবেছিলাম বিয়ের পরে বরের সঙ্গে সব স্বাদ মিটিয়ে নেব, কিন্তু তার হলো কই? তোমাকে নিয়ে বাইরে যাওয়া মানে নিজের অপমান নিজেই করা। আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে নিজের বিয়ের একটাও ছবি পোস্ট করতে পারলাম না। আমি কি করব বলো? যদি উপরওয়ালা আমাকে এমন করে বানাই, এইভাবে যখন তখন আমাকে অপমান করে যদি তোমার মনে শান্তি আসে তাহলে তুমি তাই করো, আমি আটকাবো না। এই বলে তুহিন সেখান থেকে চলে যায়। এভাবে আরো কয়েকদিন কাটে। তুহিনের সঙ্গে পাখি কথা বলে না বললেই চলে। সে যতটা পারে তুহিনকে এড়িয়ে চলার চেষ্টা করে। এসব দেখে একদিন পাখির শাশুড়ি মা পারুল দেবী বলে, কি ব্যাপার বৌমা? অনেকদিন ধরে লক্ষ্য করছি তুমি তুহিনের সঙ্গে কথা বলছো না। কিছু হয়েছে? নতুন বিয়েতে ঝগড়া হয়, কিন্তু সেই ঝগড়াটাকে বেশি দূর নিয়ে যেও না, তাতে সম্পর্ক ভেঙে যেতে পারে। বাটুলটা বোধহয় মাকে কিছু বলেনি, আর বলবেই বা কিভাবে? দোষ তো ওরই। তুহিন যে আমার মতো বউ পেয়েছে এটা ওর 7 পুরুষের পুণ্যের ফল। আমার নামে আবার নালিশ করবে কিভাবে? কি হলো বৌমা? কি ভাবছো তুমি? যেটা জিজ্ঞাসা করেছি সেটা বলো। তার আগে আপনি বলুন তো, তুহিন কি আপনার নিজের ছেলে? না মানে আপনার আর বাবার দুজনেরই উচ্চতা যথেষ্ট ভালো, তাহলে আপনার গর্ভে এরকম বাটুল দি গ্রেট কিভাবে জন্ম নিল? কিভাবে কথা বলছো তুমি বৌমা? আমি তোমার শাশুড়ি মা, আর আমার সামনে তুমি আমার ছেলেকে অপমান করছো? আমার সামনে এসব বলছো? তাহলে না জানি আমার ছেলেটাকে তুমি আরো কত কি বলো। ও আমার নিজেরই ছেলে। ছোটবেলায় কিছু শারীরিক অসুস্থতার কারণে ওর হাইট আর বাড়েনি। আমি তো শুনেছি তোমাকে সবাই সারা জীবন লম্বা হওয়ার জন্য হাসি ঠাট্টার পাত্রী বানিয়েছে, কিন্তু আমার ছেলে কখনোই তোমাকে সেই জন্য অপমান করেছে? এই বলে পারুল দেবী সেখান থেকে চলে যায়। সত্যিই তো, আমি সারা জীবন সবার কাছে যেরকম ব্যবহার পেয়েছি আমি তো সেগুলোই ফিরিয়ে দিচ্ছি। আমার এরকম করা একদম ঠিক হচ্ছে না। পাখি নিজের ঘরে বসে আকাশ পাতাল ভাবতে থাকে, আর তখনই তার ঘরে কয়েকজন বন্ধু চলে আসে।
তাদেরকে দেখে পাখি অবাক হয়ে জিজ্ঞাসা করে তারা হঠাৎ সেখানে কিভাবে এলো। তখন তার বান্ধবী প্রিয়াঙ্কা বলে, আসলে জামাইবাবু আমাদেরকে ডেকে পাঠালো, বলল তোর নাকি মন খারাপ, তাই আমরা যেন তোর কাছে আসি। শুধু তাই নয়, জামাইবাবু অনলাইনে আমাকে কিছু টাকাও পাঠিয়েছিল আর বলেছিল তোর জন্য তোর পছন্দের খাবার কিনে আনতে। আমরা সবই নিয়ে এসেছি। সত্যি বলছি পাখি, ভাগ্য করে একটা বর পেয়েছিস। কিন্তু কোথায়? আমাদের জামাইবাবুকে তো দেখতে পাচ্ছি না, তাকে একবার ডাক না রে। এদের সামনে তুহিন চলে এলে আমার অপমান হয়ে যাবে, আমি এবার কি করি? তার কথা শেষ হওয়ার আগেই তুহিন সেখানে চলে আসে। তুহিনকে দেখে প্রিয়াঙ্কা ছাড়া সকলেই খুবই হাসতে থাকে। এ বাবা, এ তো দেখছি বড় হয়ে গেছে, কিন্তু বড় হয়নি। কয়েকদিন পরে তো তোদের ছেলে মেয়ে তোর বরের থেকেও লম্বা হয়ে যাবে, মানে যদি তোর হাইট পায় তবেই। চুপ কর তোরা, এই তোরা শিক্ষিত, কারোর বাইরেটা দেখে কখনো কাউকে এভাবে অপমান করতে নেই। আর পাখি, এরা তো স্বামীকে এত অপমান করছে আর তুই চুপচাপ করে শুনছিস, তার মানে তুইও এমনই ব্যবহার করিস জামাইবাবুর সঙ্গে? তোর থেকে এমনটা আশা করিনি। দেখবি এমন একটা দিন আসবে যেদিন তোর বরের জন্যই তোর মাথা সবার সামনে উঁচু হয়ে যাবে। আমি আর এখানে থাকতে পারবো না, আমি গেলাম। এই বলে সবাই সেখান থেকে চলে গেলে পাখি চুপ করে বসে প্রিয়াঙ্কার বলা কথাগুলো ভাবতে থাকে। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। একদিন হঠাৎ করে পাখির বাপের বাড়ির এক প্রতিবেশী তাকে ফোন করে। তুই যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আয় মা, তোর বাবা মায়ের বাড়ির গ্যাস লিক হয়ে গেছে। আমরা অনেক চিৎকার করে করে ওদের বলেছি যেন কোনো লাইট না জ্বালাই, ইলেকট্রিকের কোনো জিনিসে যেন হাত না দেয়, তাই তোকে ফোন করলাম। তোর বাবা গ্যাসের কারণে অজ্ঞান হয়ে গেছে, আমরা কেউ ঢুকতে সাহস পাচ্ছি না রে মা, যদি কোনো ভুল হয়ে যায়। তোমরা আমাকে ফোন করার আগে দমকল বাহিনীকে ফোন করবে তো রঞ্জন কাকু? দমকল কর্মীরা এখনই এসে পড়বে। গ্যাস যদি বন্ধ না করা যায় তাহলে সারা বাড়িতে আগুন লেগে যাবে। আমরা কেউ ভিতরে ঢুকতেও পারছি না, একটা ছোট জানলা খোলা আছে শুধু, ওখান দিয়ে আমরা কেউ ঢুকতে পারছি না রে মা। এই শুনে পাখি ফোন রেখে দেয় এবং তুহিনকে সব বলে। যত তাড়াতাড়ি সম্ভব পাখি এবং তুহিন পাখির বাপের বাড়ির পথে রওনা দেয়। সেখানে গিয়ে ভিড় দেখে পাখি ঘাবড়ে যায়। কিভাবে কি করবে, কি করে তার বাবা মাকে উদ্ধার করবে, সে এসবই ভাবতে থাকে। তখনই অনেক লোকের চিৎকারে তার টনক নড়ে। সে দেখে ওই ছোট খোলা জানালাটা দিয়ে তুহিন তার ভেতরে ঢুকে যাচ্ছে। তুহিন ভেতরে গিয়ে আগেই গ্যাসের নবটা বন্ধ করে দেয় এবং বাড়ির সব জানালা দরজা খুলে দেয়। কিছুক্ষণ পর সে তার শ্বশুর শাশুড়িকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। তুহিনের জন্য সারা এলাকার লোক স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং সবাই তাকে নিয়ে হই হুল্লোড় করতে থাকে। এই নিয়ে তুমি দুবার দুবার আমাদের প্রাণ বাঁচালে, তোমার ঋণ যে আমরা কিভাবে শোধ করব? ঋণের কথা কেন আসছে মা? ও আমার স্বামী, মানে তোমার ছেলের মতো। ছেলে মেয়ের কাছে এসব আবার কেউ বলে? পাখির কাছে প্রথমবার স্বামীর স্বীকৃতি পেয়ে তুহিনের চোখে আনন্দে জল চলে আসে। তারপর থেকে পাখি আর কোনোদিনও তার বেটে বরকে নিয়ে লজ্জা পায়নি বা সবার সামনে তার বরের পরিচয় দিতেও দ্বিধাবোধ করেনি।